বাংলাদেশে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল এর সফর এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের চীন সফর, এই দুইটা বিষয় বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক, স্মরণীয় এবং বরণীয় হয়ে থাকবে। এটা ঐতিহাসিক ঘটনা বলে বিবেচিত হয়ে থাকবে। বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত এমন কোনো রাষ্ট্রপ্রধান নেই যাকে স্পেশাল বিমানের মাধ্যমে তাকে মেহমান করে স্পেশালভাবে তাকে আমন্ত্রণ জানানো। এটা শুধু হয়েছে ডক্টর ইউনূসের ক্ষেত্রে। এই সফরে বাংলাদেশ অনেকটাই সুফল পাবে এবং যে অর্থনৈতিক যে চুক্তি হবে সেটা বেনিফিট বলা বাহুল্য। তারপরে চীন এখানে ঘোষণা করেছে যে ডক্টর ইউনূস এখানে সংস্কার করতে গিয়ে যেই কোনো ধরনের সাপোর্ট, যে কোনো ধরনের হেল্প যদি লাগে তারা করতে রাজি আছে। ডক্টর ইউনূসকে বলে দিছে যে আপনি আপনার সংস্কার কাজ নির্বিঘ্নে নির্দ্বিধায় করুন। এই জায়গায় আমাদের যেই বাংলাদেশের রাজনৈতিক দল তারা ফেঁসে যাবেন। অলরেডি তাদেরকে অফিসিয়ালি একটা চিঠি দেওয়া হয়েছে যে আপনারা কোন কোন সংস্কার চান, কতটুকু চান এবং কতটুকু চান না। যেটা চান সেটাতে টিক চিহ্ন দেবেন, আর যেটাতে চান না সেটাতে ক্রস দিবেন। এইভাবে একটা চিঠি অলরেডি প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে দেওয়া হয়েছে, বিএনপির কাছে দেওয়া হয়েছে। বিএনপি অফিসিয়ালি ভাবে জানাই দিছে যে তারা এখানে টিক চিহ্ন দিবে না, তারা লিখিতভাবে দিবে। এখন পরীক্ষার প্রশ্নে যদি আপনি যেটা টিক চিহ্ন দরকার, সঠিক উত্তর টিক চিহ্ন দিন, না যদি টিক চিহ্ন না দিয়ে আপনি এখানে লিখে দেন তাইলে তো আপনাকে এটা নাম্বার দিবেন আপনাকে। তো বিএনপি এর জন্য তারা চাচ্ছে যে টিক চিহ্ন না দিয়া এটা আমরা লিখিতভাবে দিব। এখানে ভয় পাচ্ছে যে আমরা যদি এখন টিক চিহ্ন দিই পরবর্তীতে না জানি আবার কিসের থেকে কি হয়ে যায়। এই ভয়ে এবং দ্বিধাদ্বন্দ্বের মধ্যে বিএনপি আছে এবং এটা পরবর্তীতে একটা দলিল হিসেবে থাকবে যে বাংলাদেশে একবার সংস্কারের সুযোগ আসছিল, এই দল সংস্কার করতে দেয় নাই, এটা একটা দলিল হয়ে থাকবে। তো সেজন্য মোটামুটি বিএনপি একটা ভালো গ্যারাকলে পড়তে যাচ্ছে। বিএনপির ভিতরে তো অনেক মতবাদের লোক আছে, তারা এটাকে এখানে একটা গভীর চিন্তা এবং একটা সিদ্ধান্তর ব্যাপারে আসবে এবং তারা, আমি যতটুকু শুনছি, যতটুকু এসেছে খবর, যে তারা নাকি এটা টিক চিহ্ন দিতে চায় না, তারা লিখিতভাবে দিতে চায়। এখন দেখেন, একটু চিন্তা করে 90-এর যে আন্দোলন, গণ আন্দোলন হয়েছিল, বিপ্লব হয়েছিল, আমরা জানি ইতিহাসে সেটার সব এমনি বলছিল আচ্ছা ঠিক আছে আমরা গেলে এই করব সেই করব, সমস্যা নাই। পরবর্তীতে কিন্তু কিছুই হয় নাই। তো এই আন্দোলনটাও যত এইভাবে বলতেছে এটার আমরা এটা করব সেটা করব, আমাদের কাছে গেলে আমরা দেশকে সাজাবো, এগুলি কিছুই হবে না। আপনি দেখেন বিএনপির যে 31 দফা যে বাস্তবায়ন যে একটা ঘোষণা করা হয়, 31 দফায় কিন্তু জুলাই আগস্টের কোনো শহীদ অথবা আহত অথবা এই জুলাই আগস্টের বিপ্লব নিয়ে কোনো কথাই, কোনো দফাই, 31 দফায় কোনো কথা এখানে উঠে আসে নাই। তো এটা যারা জুলাই আগস্টের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করছে, তাদেরকে সাপোর্ট করছে, এটা সবার মনে প্রশ্ন জাগছে যে আসলে তাহলে 31 দফার ভিতরে আছেটা কি। সেজন্য একটা কিছু করতেই হবে। আর ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এই বিষয়টা নিয়েও যদি সংস্কার কার্যক্রম যদি না হয় তাহলে কোনোভাবেই ডিসেম্বরে নির্বাচন হবে না। আর সংস্কার যদি করতে না দেয়, সংস্কার করতে কে দিচ্ছে না, কারা দিচ্ছে না, তা তো পরিষ্কার বলাই বাহুল্য। তো তখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলেছেন যে যদি সংস্কার হয়, সম্ভব যদি হয় সংস্কার করা, তাহলে ডিসেম্বরে আমরা নির্বাচন দিতে পারবো। অ্যাকুরেটলি ডিসেম্বরে নির্বাচন দিবে সেরকম কিছু কিন্তু বলে নাই। বলছে যে কি যে যদি সংস্কারটা হয় তাহলে, এখানে তো সংস্কার তো করতে দিচ্ছেই না। অলরেডি এখানে মার্চ চলে আসছে, মার্চের আজকে 10 তারিখ, তো এখানে কিন্তু কিছুই হচ্ছে না। তো ডিসেম্বরে যে নির্বাচন হবে সেটা হবে না, এটা বোঝা যাচ্ছে যারা
একটু খোঁজখবর রাখেন, পত্রপত্রিকা পড়েন এবং মিডিয়াতে যারা আছেন তারা বুঝতে পারবেন যে ডিসেম্বরে নির্বাচন হলে বর্তমানে কি পরিস্থিতি থাকতো। জুলাই আগস্টের বিষয়টা যদি সমাধানে না আইসা আওয়ামী লীগের বিষয়টা সমাধান না করে যদি শুধু নির্বাচন দেওয়া হয়, অসম্ভব, এটা হবে না নির্বাচন। যদি এটার সমাধান না হয়, সমাধানে আসতে হবে, তারপরে নির্বাচন। আর নির্বাচনের জন্য অবশ্যই সমাধানে আসতে হবে যদি নির্বাচন চায় যারা। এখন আপনারা যেভাবে ভাবতেছেন যে আমরা নির্বাচন করে, হ্যাঁ নির্বাচন এটা গণতান্ত্রিক অধিকার, অবশ্যই নির্বাচন হবে, কিন্তু তার আগে এটা অবশ্যই সংস্কার করতে হবে। কারণ 53-54 বছরে যা হয়েছে একটা নির্বাচনের মাধ্যমে সমাধান করতে পারে নাই কেউ। তো এবার আল্লাহ যদি রহম করে, আল্লাহ যদি, আশা করি এত মানুষের রক্ত, এত মানুষের জীবন বৃথা যাবে না, সংস্কার হবেই এবং সংস্কারের পরেই নির্বাচন হবে।